হ্যালো নার্সিং স্টুডেন্টস, দ্য নার্সিং স্টাডি এইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আগের দিন আমরা ক্লাস করেছিলাম ডায়ালিসিস নিয়ে। ডায়ালিসিসের মধ্যে আমরা পড়েছিলাম ডায়ালিসিসের ডেফিনিশন, ইন্ডিকেশন, অবজেক্টিভ, প্রিন্সিপল, এই সমস্ত। এবার ডায়ালিসিসের দুটো টাইপ হয়, একটা হলো হিমোডায়ালিসিস আর একটা হলো পেরিটোনিয়াল ডায়ালিসিস। আমরা আগের ক্লাসে পড়েছিলাম পেরিটোনিয়াল ডায়ালিসিস কাকে বলে, তারপর তার ইন্ডিকেশনস কি কি, এই সমস্ত। আজকে আমরা পড়বো সেটা হলো কন্ট্রাইন্ডিকেশনস অফ পেরিটোনিয়াল ডায়ালিসিস। এখান থেকে আজকের ক্লাসটা আমাদের শুরু হচ্ছে। ফার্স্ট কন্ট্রাইন্ডিকেশন কি? প্রেগনেন্সি। কেন প্রেগনেন্সিতে পেরিটোনিয়াল ডায়ালিসিস দেওয়া যায় না? তার কারণ হলো প্রেগনেন্সিতে একজন মহিলার দেহে একটা বাচ্চা বড় হয়ে ওঠে তার অ্যাবডোমিনাল ক্যাভিটিতে। সেই কারণে অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে আলাদা করে তখন কোনো ফ্লুইড ইনস্টল করা যায় না, ইনস্টলেশন সম্ভব নয়। তারপরে কন্ট্রাইন্ডিকেশনস হচ্ছে ওবেসিটি। খুব ওবেস পেশেন্টদের ক্ষেত্রে পেরিটোনিয়াল ডায়ালিসিস পারফর্ম করা সম্ভব হয় না। তারপর হচ্ছে মাল্টিপল অ্যাবডোমিনাল সার্জারি। যেসব পেশেন্টের পেটে বা অ্যাবডোমিনে অনেকবার সার্জারি করা হয়েছে, তাদের অ্যাবডোমিনাল মাসেলে একটা উইকনেস হয়ে যায়। সেই কারণে পেরিটোনিয়াল ডায়ালিসিসের কোনো অ্যাক্সেস করা বা ডায়ালিসিস ক্যাথিটারকে ইনসার্ট করা বা প্রতিস্থাপন করাটা সম্ভব হয় না। সিওপিডি ফুল ফর্ম কি? ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এই ডিজিজের ক্ষেত্রে কি হয়, পেশেন্টের একটা এয়ারওয়ে রিমডেলিং হয়, মানে পেশেন্ট ইনহেল করে অক্সিজেন, কিন্তু তারপর যে কার্বন ডাই অক্সাইডটা এক্সহেল করতে হবে সেইটা পুরোপুরি এক্সহেলেশন হয় না, কিছুটা কার্বন ডাই অক্সাইড রিটেইনড অবস্থায় থেকে যায়, এবং এই কারণে পেশেন্টের একটা ব্রিথলেসনেস বা শর্টনেস অফ ব্রেথ বা একটা শ্বাসকষ্ট হয়। এইবার যখন পেরিটোনিয়াল ডায়ালিসিস করা হবে এরকম কোনো পেশেন্টের, তার পেরিটোনিয়াল ক্যাভিটিতে কিছুটা তো ডায়ালাইজেড ফ্লুইড ইনস্টিল করা হবে, এবং সেই ফ্লুইডটা কি হবে, আস্তে আস্তে ডায়াফ্রামের উপর প্রেসার দেবে এবং অ্যাবডোমিনাল ক্যাভিটি প্রেসারটাও একটু বেড়ে যাবে। তাতে কি হবে, পেশেন্টের নিঃশ্বাস নিতে আরো সমস্যা হবে, আরো বেশি শর্টনেস অফ ব্রেথ বা ব্রিদিং ডিফিকাল্টি হবে। সেই জন্য সিওপিডি পেশেন্টকে পেরিটোনিয়াল ডায়ালিসিস দেওয়া সবসময় সম্ভব হয় না। লাস্ট পয়েন্ট হচ্ছে ইনগুইনাল হার্নিয়া। আমাদের এক্ষেত্রে জানতে হবে হোয়াট ইজ হার্নিয়া। হার্নিয়া হলো যখন কোনো ইন্টারনাল অর্গ্যান কোনো মাসেলের উইক পয়েন্ট দিয়ে প্রোট্রুডেড হয়ে যায় বা কিছুটা বাইরে বেরিয়ে আসে বা ঝুলে পড়ে। যেমন পেশেন্টের কোনো একটা অঞ্চল যেখানে হার্নিয়া হচ্ছে সেই অঞ্চলটা ফুলে ওঠে, কারণ সেই অঞ্চলে মাসেলের উইক পয়েন্ট দিয়ে কোনো একটা অর্গ্যান প্রোট্রুডেড হয়ে আছে বা বাইরের দিকে বেরিয়ে আছে, তো সেই ঘটনাকে বলা হয় হার্নিয়া। ইনগুইনাল হার্নিয়ার ক্ষেত্রে কি হয়, যখন ইন্টেস্টাইনের কোনো পার্ট বা কোনো সফট টিস্যু সেটা যখন লোয়ার অ্যাবডোমেনের কোনো মাসেলের উইক পয়েন্ট দিয়ে প্রোট্রুডেড হয়ে যায়, তখন তাকে বলা হচ্ছে ইনগুইনাল হার্নিয়া। পেরিটোনিয়াল ডায়ালিসিসের ক্ষেত্রে যেহেতু অ্যাবডোমিনাল ক্যাভিটির প্রেসার বাড়ে ডায়ালাইসেড ফ্লুইডের জন্য, সেক্ষেত্রে হার্নিয়া কিন্তু আরো খারাপ অবস্থায় যেতে পারে। এই জন্য ইনগুইনাল হার্নিয়ার ক্ষেত্রে কিন্তু পেরিটোনিয়াল ডায়ালিসিস করা হয় না। এরপরে আমরা আসছি দ্য প্রসেস অফ পেরিটোনিয়াল ডায়ালিসিস। তো এখানে ফার্স্ট যেটা করা হয়, ইনসারশন অফ ক্যাথেটার, মানে ডায়ালিসিস যে করা হবে, ডায়ালিসিসের ফ্লুইডটা যে পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে দেওয়া হবে তার জন্য একটা ক্যাথেটার ইনসার্ট করা দরকার হয় অ্যাবডোমিনাল ক্যাভিটিতে। সেটা কিভাবে করা হয় তার প্রসেসটাই এখন বলবো। First, peritoneal access is obtained by inserting a catheter through the anterior abdominal wall. অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল বা অ্যাবডোমিনের সামনের যে ওয়ালটা, সেখানে ফার্স্টে একটা অ্যাক্সেস তৈরি করা হয়। অ্যাক্সেস কিসের জন্য লাগবে? অ্যাক্সেস মানে যেটা থ্রুতে আমি ডায়ালাইসেড সলিউশনটা অ্যাবডোমিনাল ক্যাভিটির ভেতরে দিতে পারবো। তো সেই জন্য অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে একটা পাইপলাইন লাগানোর প্রয়োজন। তো সেই পাইপলাইনের মধ্যে কাজ করছে ক্যাথেটারটা। এই ক্যাথেটারটা জেনারেলি কি হয়, ইউজুয়ালি সিলিকন মেড হয়, মানে সিলিকন দিয়ে তৈরি হয়। সেকেন্ড পয়েন্টে সেটাই লেখা আছে, দ্য ক্যাথেটার্স আর ইউজুয়ালি মেড অফ সিলিকন ফর লং টার্ম ইউজ। যে কোনো সিলিকন ক্যাথেটার অনেক দিন পর্যন্ত রাখা যেতে পারে। থার্ড পয়েন্ট কি, the procedure is done in OT in strict aseptic technique and can also be done at bedside. এই যে ক্যাথেটার ইনসার্ট করবার বা ক্যাথেটারটা ফিক্স করবার যে প্রসিডিওরটা, এটা ওটিতে করা যেতে পারে, কারণ ওটিতে একদম স্ট্রিক্ট অ্যাসেপ্টিক টেকনিক এমনিতেই ফলো করা হয় যে কোনো অপারেশনের জন্য। এছাড়াও বেডসাইডেও স্ট্রিক্ট অ্যাসেপ্টিক টেকনিক মেনটেন করে কিন্তু এই ক্যাথেটার ইনসার্শনের কাজটা করা যেতে পারে।
Before insertion, the aseptic skin preparation and the local anesthesia are done. যেহেতু এটা একটা ইনভেসিভ প্রসিডিওর, মানে অ্যান্টেরিয়র ওয়াল ইনভেট করে এই সিলিকন ক্যাথেটারটা যাবে, তো সেই জন্য একটা স্কিন প্রিপারেশন দরকার হয়। যে কোনো ইনভেসিভ প্রসিডিওরের জন্য স্কিন প্রিপারেশন দরকার হয়, সেটা আমরা জানি। তাই ঠিক একই রকম ভাবে এর ক্ষেত্রেও একটা অ্যাসেপ্টিক স্কিন প্রিপারেশন করা হয় এবং সেই সাথে সাথে লোকাল অ্যানাস্থেসিয়া দেওয়া হয়। তারপর কি করা হচ্ছে, a small incision is made just 3 to 5 cm below the umbilicus as the area is relatively free from blood vessel. তো এমন জায়গায় ক্যাথেটারটা প্লেস করা হয় বা ইনসার্ট করা হয় যেখানে ব্লাড ভেসেল কম। এবার ব্লাড ভেসেল কম থাকবার সুবিধা কি, ব্লাড ভেসেল কম থাকলে সেখানে ইনসিশন দিলে বা ছোট একটা কাট দিলে সেখান থেকে ব্লিডিং এর চান্স অনেক কম। তো সেরকম একটা জায়গা কোথায়, আম্বিলিকাস বা আমাদের নাভির 3 to 5 সেন্টিমিটার নিচে, সেখানে ফার্স্ট ইনসিশনটা দেওয়া হয় ওখানে ক্যাথেটারটা ইনসার্ট করার জন্য। এবং ওখানে ফ্যাট টিস্যু বেশি থাকে কিন্তু ব্লাড ভেসেলস কম থাকে, ফলে খুব বেশি ব্লিডিং এর চান্স ওখান থেকে থাকে না। আর ট্রকার ইজ ইউজড ফর পাংচারিং দ্য সাইট। ট্রকার কি, ট্রকার এক ধরনের ক্যানিউলা যেটা কিনা কোনো রকম ক্যাথেটার প্লেস করবার জন্য ইউজ করা হয়। ট্রকারের সাহায্যে প্রথমে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে পাংচার করে নেওয়া হয়, তারপর ট্রকারের ভেতরকার যে স্টিলেট সেইটাকে রিমুভ করে ট্রকারের মধ্যে দিয়ে ক্যাথেটারটাকে পাস করানো হয় অ্যাবডোমিনাল ক্যাভিটিতে। লাস্ট পয়েন্ট কি হচ্ছে, যে ক্যাথেটার ইজ সিউড বাই দ্য সুচার অ্যান্ড স্টেরাইল ড্রেসিং, অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট আর অ্যাপ্লাইড। এরপর ক্যাথেটারটা পাস করে গেল, পাস করে যাওয়ার পরে তখন ট্রকারটাকে রিমুভ করে ক্যাথেটারটাকে জায়গা মতো ওখানে সুচার দিয়ে সিকিউর করে দেওয়া হয় যাতে ক্যাথেটারটা নড়ে না যায়। সুচার দিয়ে সিকিউর করে দেওয়া হয় মানে জায়গাটাকে সেলাই করে দেওয়া হয় বা স্টিচ দিয়ে দেওয়া হয়, তাতে কি হয় ক্যাথেটারটা নড়ে যায় না। এবং যেহেতু ওখানে একটা ইনভেসিভ প্রসিডিওর করা হয়েছে এবং একটা ইনসিশন দেওয়া হয়েছে, সেই জন্য ওখানে স্টেরাইল ড্রেসিং দেওয়া হয় এবং অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট লাগানো হয়। এই ছবিটাতে দেখানো হয়েছে যে পেরিটোনিয়াল ডায়ালিসিসের ক্যাথেটারটা কেমন হয়। আচ্ছা, এরপরে আমরা আসবো যে পেরিটোনিয়াল ডায়ালিসিসের ক্যাথেটারটা তার পার্টগুলো কি কি হয়, কি কি পার্ট থাকে। এর মেনলি 3টে পার্ট থাকে। ইন্ট্রাপেরিটোনিয়াল সেকশন, মানে বোঝাই যাচ্ছে নাম থেকে যেটা পেরিটোনিয়াল ক্যাভিটির ভেতরে চলে যাচ্ছে, দ্যাট ইজ ইন্ট্রাপেরিটোনিয়াল সেকশন। সেকেন্ড ওয়ান ইজ দ্য সাবকিউটেনিয়াস সেকশন, যেটা সাবকিউটেনিয়াস টিস্যুর মধ্যে যে পার্টটা থাকছে সেটা হলো আমাদের সাবকিউটেনিয়াস সেকশন। তারপর আসছে এক্সটার্নাল সেকশন। এক্সটার্নাল সেকশন মানে যেটা বাইরে থাকছে, মানে অ্যাবডোমিনাল ক্যাভিটির বাইরে থাকছে, সেটা হচ্ছে এক্সটার্নাল। এক্সটার্নাল নাম থেকেই আমরা বুঝতে পারছি। এরপরে আমরা ছবিটা দেখে নেব। এই ছবিতে বলা হচ্ছে যে কি কি থাকে। আউটার স্কিনের যে পার্টটা দেখা যাচ্ছে, আউটার স্কিনের পার্টটা হচ্ছে এক্সটার্নাল সেকশন। তারপরে আছে যেটা ছবিতে, দ্যাট ইজ সাবকিউটেনিয়াস কাফ। সাবকিউটেনিয়াস কাফ মানে এইটা সাবকিউটেনিয়াস ফ্যাট রিজিয়নের মধ্যে থাকবে, মানে আমাদের অ্যাবডোমেন ক্যাভিটি, প্রথমে ক্যাভিটি ঢোকার আগে মাঝখানে সাবকিউটেনিয়াস একটা লেয়ার থাকে, তো সাবকিউটেনিয়াস ফ্যাটের একটা লেয়ার থাকে, তো সেই লেয়ারে ক্যাথেটারের যে পার্টটা থাকছে সেইখানে থাকছে হচ্ছে সাবকিউটেনিয়াস কাফটা। অ্যান্ড তারপরে আসছে যে পার্টটা পেরিটোনিয়াল ক্যাভিটির ভেতরে থাকে, মানে পেরিটোনিয়াল কাফ আছে যাতে, এবং পেরিটোনিয়াল ক্যাভিটির ভেতরে ক্যাথেটারের যে পার্টটা গেছে। এই ছবিতে যেটা একটা কয়েলড পোর্শনের মতো দেখানো হয়েছে এবং তার গায়ে নানা রকম ছোট ছোট পারফোরেশন আছে, পারফোরেশন বা ওপেনিং আছে, যার থ্রুতে ডায়ালিসিস ফ্লুইডটা ভেতরে চলে যেতে পারে। তো এইটা হলো ইন্ট্রাপেরিটোনিয়াল ক্যাভিটিতে যে পার্টটা থাকে ক্যাথেটারে, এটা হলো সেই পার্টটা। তো এবার আমরা ডেসক্রিপশনটা পড়ি। ফার্স্ট ইন্ট্রাপেরিটোনিয়াল সেকশনটা, যেটা ইন্ট্রাপেরিটোনিয়াল বা অ্যাবডোমিনাল ক্যাভিটির ভেতরে থাকছে। It has numerous open tips are for free flow of the dialysate. আমরা জানি পেরিটোনিয়াল ডায়ালিসিসে কি হয়, বাইরে থেকে একটা ডায়ালাইসেট সলিউশন অ্যাবডোমিনাল ক্যাভিটির ভেতরে দেওয়া হয়। তো ক্যাথেটারের থ্রুতে আমি সলিউশনটা পোর করছি ইনসাইড অ্যাবডোমেন। এই ক্যাথেটারটার মাথায় বা ইন্ট্রাপেরিটোনিয়াল পার্টে অজস্র ওপেনিং থাকে এবং ক্যাথেটারটার টিপে বা একদম মাথায় একটা ওপেনিং থাকে। কেন থাকে ওপেনিং? যাতে ডায়ালাইসিস ফ্লুইডটা ওর থ্রুতে অ্যাবডোমিনাল ক্যাভিটির ভেতরে ঢুকে পড়তে পারে। এর পরের পার্টটা আছে হলো সাবকিউটেনিয়াস সেকশন, যেটার কথা বলছিলাম আগের ছবিতেও, যে ক্যাথেটারের এটা সেকেন্ড পার্ট। ইন্ট্রাপেরিটোনিয়াল পার্ট মানে যেটা পেরিটোনিয়ামের ভেতরের পোর্শনটা, যেটা পেরিটোনিয়ামের ভেতরে থাকবে। তারপরের যে ক্যাথেটারের পোর্শনটা, দ্যাট ইজ সাবকিউটেনিয়াস সেকশন। এটা কি হয়, পাসেস থ্রু দ্য মাসল অ্যান্ড সাবকিউটেনিয়াস ফ্যাট। আমাদের অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল
ভেতর দিকে মানে পেরিটোনিয়াল ক্যাভিটিতে পৌঁছানোর আগে একটা ফ্যাটের লেয়ারের থ্রুতে পাস করাতে হয় ক্যাথেটারটাকে। তো ক্যাথেটারের যে পোর্শনটা এই ফ্যাটের লেয়ারের মধ্যে দিয়ে যায় বা ফ্যাটের লেয়ারের মধ্যেই থাকে সেটাকে বলা হচ্ছে সাবকিউটেনিয়াস সেকশন। এরপরে আসছে আমরা লাস্ট পার্ট অফ দ্য ক্যাথেটার, দ্যাট ইজ এক্সটার্নাল সেকশন, কানেক্টস টু দ্য ডায়ালাইসেট. Most catheters have two cuffs to stabilize the catheter, prevent leak, provide barrier against microorganism. এটা হলো ক্যাথেটারের বাইরের পার্টটা, যেটা সেলাই করার পরও পেটের বাইরে থেকে ঝুলতে দেখা যায়। তো এই যে এই পার্টটা কিসের সাথে কানেক্টেড হয়? ডায়ালাইসেট সলিউশনের সাথে, সলিউশনের ক্যানের সাথে বা সলিউশনের ব্যাগের সাথে কানেক্ট করা থাকে, যার মাধ্যমে কি হয়, সলিউশনটা চলে যায় ক্যাথেটারের ভেতরে। আর এই ক্যাথেটারের পোর্শনটাতে মানে এক্সটার্নাল পোর্শনটাতে দুটো কাফ থাকে। কেন দুটো কাফ থাকে? যাতে ক্যাথেটারটা স্টেবল ভাবে থাকতে পারে এবং যাতে কোনো রকমের ফ্লুইড যাতে লিক না হয়ে যায়। এছাড়াও মাইক্রো অর্গানিজমের এগেনস্টে বা ইনফেকশনের এগেনস্টে একটা ব্যারিয়ার দিচ্ছে বা একটা প্রোটেকশন দিচ্ছে। এরপর আমরা আসবো ডায়ালাইসেট সলিউশনটার ব্যাপারে। তো ডায়ালাইসেট সলিউশনটা কিভাবে অ্যাভেলেবেল হয়? 1 থেকে 2 লিটার সলিউশন এই মাপেই জেনারেলি এটা অ্যাভেলেবল হয়। Now the second point, the solution contains glucose concentration 1.5 to 2.5%. The electrolyte composition are similar of plasma. তাহলে এই সলিউশনটার কম্পোজিশন কি হয়, মানে এই সলিউশনটাতে কি কি কম্পোনেন্ট থাকে? 1.5 to 2.5% কনসেন্ট্রেশনে গ্লুকোজ থাকে, এছাড়াও ইলেকট্রোলাইটস থাকে। আর ইলেকট্রোলাইটস এর কনসেন্ট্রেশনটা কেমন হয়? আমাদের ব্লাডের প্লাজমার যেরকম ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেরকমই ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন এই সলিউশনটাতে থাকে। Ultrafiltration during peritoneal dialysis depends on the osmotic forces. The glucose is the most effective osmotic agent currently available. তাহলে অসমোসিসের কারণেই তো ভেতর থেকে যে এক্সেস ওয়াটারটা মানে ব্লাড ভেসেলের মধ্যে যে এক্সেস ওয়াটারটা থাকে যেটা কিডনি ফিল্টার করে বার করতে পারছে না, এছাড়াও যে এক্সেস ইলেকট্রোলাইটস বা নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট সেগুলোকে বেরিয়ে আসার জন্য মেনলি দুটো প্রিন্সিপাল কাজ করে। একটা হলো আলট্রাফিল্ট্রেশন আর একটা হলো অসমোসিস। তো এই সলিউশনটার মধ্যে গ্লুকোজটা অসমোটিক এজেন্ট হিসেবে কাজ করে। এরপর আমরা আসবো পেরিটোনিয়াল ডায়ালিসিস সাইকেল, মানে কি কি স্টেজে পেরিটোনিয়াল ডায়ালিসিস হয় তার সাইকেল কি স্টেপ বাই স্টেপ সেটা বলবো। প্রথমে হচ্ছে ইনফ্লো বা ফিল, মানে যেখানে ডায়ালিসিস সলিউশনটা ইনফিউজ করা হবে ইন্ট্রাপেরিটোনিয়াল ক্যাভিটিতে। এটা ইনফিউজ করা হয় কি দিয়ে? থ্রু দ্য ক্যাথেটার। যে ক্যাথেটারটা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে প্লেস করা হলো সেই ক্যাথেটারটার মধ্যে দিয়ে সলিউশনটা ইনফিউজ করা হবে ইন্ট্রা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে। এর পরের পয়েন্ট হচ্ছে, পরের স্টেপ হচ্ছে ডিউয়াল। ডিউয়াল মানে হচ্ছে ইকুইলিব্রেশন। এখানে কি হচ্ছে? ডিফিউশন অ্যান্ড অসমোসিস বিটুইন পেশেন্টস ব্লাড অ্যান্ড পেরিটোনিয়াল ক্যাভিটি। এই স্টেজে কি হচ্ছে? ফ্লুইডটা ইন্ট্রাপেরিটোনিয়াল ক্যাভিটিতে রিটেন করছে বা থাকছে। এই স্টেজে ডিফিউশন আর অসমোসিস প্রসেসে পেশেন্টের ব্লাড থেকে যে এক্সট্রা ওয়াটার, নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট এগুলো যে ছিল সেগুলো বেরিয়ে আসছে, বেরিয়ে এসে ড্রেন হচ্ছে ডায়ালাইসেট সলিউশনটার মধ্যে। আর এখানে সেমি পারমিয়েবল মেমব্রেনের কাজ করছে আমাদের পেরিটোনিয়াল মেমব্রেনটা বা পেরিটোনিয়ামটা। ড্রেন, লাস্ট স্টেপ হলো ড্রেন, ফ্যাসিলিটেড বাই পজিশন চেঞ্জ অর মাসাজিং অ্যাবডোমেন। যে ফ্লুইডটা ইনস্টিল করা হলো অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে সেই ফ্লুইডটাতেই এক্সেস ওয়াটার, নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট এইগুলো ফিল্টার হয়ে এসে জমা হলো। জমা হওয়ার পরে ওই ফ্লুইডটাকে তো বডি থেকে ড্রেন করতে হবে। ওই ফ্লুইডটা তো আর বডির মধ্যে থাকবার কোনো মানে হয় না, কারণ ওটা অলরেডি অনেকটা ওয়েস্ট প্রোডাক্ট ক্যারি করছে। এবার এই যে বেরিয়ে আসার যে প্রসেসটা, ফ্লুইডটা যেটা ভেতরে দেওয়া হয়েছিল বা ইনস্টিল করা হয়েছিল সেইটার যে বেরিয়ে আসার যে প্রসেসটা সেটাকে বলা হচ্ছে ড্রেন, কালেকটিভলি কল্ড এক্সচেঞ্জ। এই প্রসেসটাকে এক্সচেঞ্জও বলা হয়, যেহেতু একটা ডায়ালাইসেট ফ্লুইড ইনস্টিল করা হলো এবং তারপরে সেটা আবার বেরিয়ে আসছে, তো এইটাকে এক্সচেঞ্জ বলা হয় এই প্রসেসটাকে। পেশেন্ট মে রিসিভ 12 to 24 এক্সচেঞ্জ পার ডে। একদিনে 12 থেকে 24টা এক্সচেঞ্জ পেশেন্টের লাগতে পারে। এরপর আমরা আসছি টাইপস অফ পেরিটোনিয়াল ডায়ালাইসিস। ফার্স্ট টাইপ হচ্ছে ম্যানুয়াল ইন্টারমিটেন্ট পেরিটোনিয়াল ডায়ালাইসিস বা MIPD। Fluid brings to body temperature, infused into peritoneal cavity for 10 minutes, stay there for 60 to 90 minutes and drained. Full therapy takes 12 hours. এই প্রসেসে কি করা হয়? 10 মিনিট ধরে পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে ফ্লুইডটা ইনফিউজ করা হয়। তারপর ফ্লুইডটা পেরিটোনিয়াল ক্যাভিটির ভেতর স্টে করে বা থাকে 60 to 90 মিনিট, মানে 1 থেকে 1.5 ঘন্টা মতন ফ্লুইডটা ভেতরে থাকে এবং তারপরে ড্রেন করে দেওয়া হয় ফ্লুইডটা।
বারবার এই সাইকেলটা করতে করতে ফুল থেরাপিটা সময় লাগে প্রায় 12 ঘন্টা। নেক্সট টাইপ হচ্ছে অটোমেটেড সাইক্লার ইন্টারমিটেন্ট পেরিটোনিয়াল ডায়ালিসিস বা ACIPD। ডান অ্যাট হোম, a timed device pump the fluid and drains from peritoneal cavity। এক্ষেত্রে কি হয়, এই জিনিসটা পেশেন্টকে বাড়িতেও দেওয়া যেতে পারে, আর একটা এমন ডিভাইস বা এমন একটা যন্ত্র এখানে থাকে যা যে পেরিটোনিয়াল ফ্লুইডটাকে দেওয়া হলো সেটাকে আবার পাম্প করে বডির বাইরে বের করে দেয় একটা নির্দিষ্ট টাইমের পরে। এর পরের টাইপস হচ্ছে কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস বা CAPD। ফ্লুইড ইজ কেপ্ট ইন পেশেন্টস অ্যাবডোমিনাল ক্যাভিটি ফর আ লং টাইম, ড্রেনড অ্যান্ড রিপ্লেনিশড 4 to 5 টাইমস। এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে এবং ফ্লুইড যখন ইনস্টিল করা হয় তারপর অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ফ্লুইডটা অনেকক্ষণ ধরে মানে একটা বড় সময় ধরে থাকে এবং তারপর ফ্লুইডটা ড্রেন করে দেওয়ার পর আবার ওই ফ্লুইডটা দেওয়া হয়, ইনস্টিল করা হয় 4 থেকে 5 বার। যখন শুরু করা হয় তারপর থেকে 4 থেকে 5 বার এই প্রসেসটা করা হয়। তারপরের টাইপটার নাম হচ্ছে কন্টিনিউয়াস সাইক্লার অ্যাসিস্টেড পেরিটোনিয়াল ডায়ালিসিস বা CCAPD। Cycler device does short exchange at night, prolonged exchange is done at day without cycler। এখানে কি হয়, একটা সাইক্লার ডিভাইস বা সাইক্লার যন্ত্র যা সাইকেলটাকে মেনটেন করে সেটা অ্যাটাচ করা থাকে। সে কি করে, ছোট যে এক্সচেঞ্জ মানে কিছু সময়ের জন্য ফ্লুইড দেওয়া হলো, অল্প সময়ের জন্য পেরিটোনিয়াল ক্যাভিটিতে থাকলো এবং আবার ড্রেন করে দেওয়া হলো, এই ছোট ছোট এক্সচেঞ্জ গুলো রাতে করে যাতে পেশেন্টের কোনো স্লিপ ডিস্টারবেন্স না হয়। এবং যে বড় সময় ধরে যে এক্সচেঞ্জ গুলো চলে মানে একসাথে কিছুটা ফ্লুইড দেওয়া হলো, বেশ খানিকক্ষণ অ্যাবডোমিনাল ক্যাভিটিতে থাকলো এবং তারপর ড্রেন করে দেওয়ার পর আবার ফ্লুইড দেওয়া হলো, এই যে বড় সাইকেল গুলো এগুলো চলে দিনের বেলায়, কিন্তু তখন আর সাইক্লার অ্যাসিস্টেড থাকে না, তখন আর সাইক্লার এই কাজটা করে না, তখন ম্যানুয়ালি করা যায়। আচ্ছা, এরপরে আমরা আসবো কমপ্লিকেশনস অফ পেরিটোনিয়াল ডায়ালিসিস, মানে এই পেরিটোনিয়াল ডায়ালিসিস যেসব পেশেন্ট রিসিভ করে বা নেয় তাদের কি কি কমপ্লিকেশনস বা কি কি প্রবলেম ভবিষ্যতে হতে পারে। প্রথম যে প্রবলেমটা এবং সবচেয়ে বেশি যেটা হয় দ্যাট ইজ পেরিটোনাইটিস। পেরিটোনাইটিস কি, এটা একটা সিরিয়াস কমপ্লিকেশন। আমাদের যে পেরিটোনিয়াল ক্যাভিটি থাকে যার মধ্যে যে ইন্টারনাল অর্গানগুলো থাকে আর তার বাইরে যে কভারিংটা থাকে যেটাকে বলা হয় পেরিটোনিয়াম, এই জায়গাগুলোতে ইনফ্লামেশন বা ইনফেকশন হয়ে যেতে পারে। কারণ যেহেতু ইনভেসিভ প্রসিডিউরে একটা ক্যাথেটার অ্যাটাচ করা হচ্ছে এবং দীর্ঘদিন ক্যাথেটারটা থাকছে, সেখানে ক্রমাগত ফ্লুইড ইনস্টিল করা হচ্ছে, ফ্লুইড সেখান থেকে ড্রেন হচ্ছে, এইসব যেহেতু একটা ইনভেসিভ ওয়ে থাকে সেই কারণে এখানে ইনফেকশন হওয়ার চান্সেসও থাকে বেশ বেশি। এরপরে আসছে অ্যাবডোমিনাল পেন। যদি পেরিটোনাইটিস হয় সেখান থেকে অবশ্যই অ্যাবডোমিনাল পেন হতেই পারে, যে কোনো ইনফ্লামেশন বা ইনফেকশনের ক্ষেত্রে পেনটা খুব কমন। এর পরের কমপ্লিকেশন হলো হার্নিয়া। হার্নিয়া কি আগেও বলেছি। এবার যখন অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ডায়ালিসিস ফ্লুইডটা ইনস্টিল করা হচ্ছে তখন ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশারটা খুব বেড়ে যাচ্ছে এবং এই এক্সট্রা প্রেশারের কারণে অ্যাবডোমিনাল মাসলের কোনো উইক পয়েন্ট দিয়ে ইন্টারনাল কোনো অ্যাবডোমিনাল অর্গান সেই উইক পয়েন্ট দিয়ে প্রোট্রুড হয়ে যাচ্ছে বা বাইরের দিকে ঝুলে পড়ছে বা ফুলে উঠছে, এই জিনিসটাকে বলা হচ্ছে হার্নিয়া। হার্নিয়া এই কারণেই হচ্ছে কারণ পেটের মধ্যে যে ডায়ালিসিস ফ্লুইডটা দেওয়া হচ্ছে সেটার একটা এক্সেস চাপ দিচ্ছে, যার জন্য উইক পয়েন্ট দিয়ে অর্গানগুলো বাইরের দিকে বেরিয়ে আসছে। তারপর হচ্ছে লোয়ার ব্যাক প্রবলেমস। যেহেতু পেটের মধ্যে একটা এক্সেস ফ্লুইড ইনস্টিল করা হচ্ছে তাই জন্য তার একটা ওজন আছে যেটা কিনা লো ব্যাক পেনের মতো প্রবলেম তৈরি করতে পারে। তারপরের কমপ্লিকেশন হচ্ছে ব্লিডিং। যেহেতু ইনভেসিভ প্রসিডিওরে একটা ক্যাথেটার বাইরে থেকে সুচার দিয়ে ফিক্স করা থাকে তো সেখান থেকে ব্লিডিং এবং ইনফেকশন একটা কমন কমপ্লিকেশন। তারপর হচ্ছে পালমোনারি কমপ্লিকেশন। পালমোনারি কমপ্লিকেশনের মধ্যে প্লুরাল ইফিউশন মানে লাংয়ের যে কভারিং থাকে প্লুরার মধ্যে ফ্লুইড অ্যাকিউমুলেট করা বা ফ্লুইড জমে যাওয়া, এছাড়াও হাইড্রোথোরাক্স মানে লাংসের ভেতরে ইন্টারস্টিশিয়ামে যদি ফ্লুইড জমে যায় সেটাকে বলছে হাইড্রোথোরাক্স। এই ধরনের প্রবলেম হতে পারে কারণ ইন্ট্রা অ্যাবডোমিনাল যে ডায়ালাইসিস ফ্লুইডটা দেওয়া হচ্ছে সেই ফ্লুইডটা যদি কোনোভাবে কমিউনিকেট করে ফেলতে পারে ইন্ট্রাথোরাসিক ক্যাভিটির সঙ্গে তাহলে কিন্তু এই ধরনের কমপ্লিকেশন হতে পারে। এর পরের কমপ্লিকেশন হচ্ছে প্রোটিন লস। প্রোটিন লস কিভাবে হয়, আমরা জানি যে ব্লাডের মধ্যে থাকে এক্সেস ওয়াটার, নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট, এছাড়াও যে এক্সেস ইলেকট্রোলাইট সেইগুলো এই পেরিটোনিয়াল ডায়ালিসিস পদ্ধতিতে বাইরে বেরিয়ে আসে মানে ডায়ালাইসিস সলিউশনের মধ্যে চলে আসে। কিন্তু ব্লাড স্ট্রিমে থাকা কিছু কিছু প্রোটিন মানে ব্লাডের মধ্যে যে প্রোটিনগুলো সার্কুলেট করছে যেমন অ্যালবুমিন, গ্লোবিউলিন, এই প্রোটিনের মধ্যে মোস্টলি অ্যালবুমিন অনেক সময় কিন্তু
এক্সেস ওয়াটার, নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট, ইলেকট্রোলাইট এদের সাথে বেরিয়ে চলে আসে। তার মানে যে প্রোটিনটা বডির পক্ষে প্রয়োজনীয় ছিল সেই প্রোটিনটাও লস হচ্ছে। তো প্রোটিন লস পেরিটোনিয়াল ডায়ালিসিসের একটা কমপ্লিকেশন। তাহলে আজ আমরা ডিসকাস করলাম পেরিটোনিয়াল ডায়ালিসিসের প্রসেস কি, তারপর পার্ট কি আছে ডায়ালিসিস ক্যাথেটারে, ডায়ালিসিস ক্যাথেটার কিভাবে প্লেস করা হয়, টাইপস অফ পেরিটোনিয়াল ডায়ালিসিসের সাইকেল কিরকম ভাবে হয়, ডায়ালাইসিস সলিউশন কি, এছাড়াও কমপ্লিকেশনস কি কি হতে পারে পেরিটোনিয়াল ডায়ালিসিস থেকে। তোমরা সবাই ভিডিওটা মন দিয়ে শুনো। যদি কোনো কোয়ারি থাকে, যদি কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।